প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মাসুম রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আরও রয়েছেন প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব মাসুম রহমান খলিলির কাছে। রাজনীতিতে একটা উত্তপ্ত পরিবেশ, বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে নানান ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে এটা মূলত শুরু হয়েছে, পরবর্তী সময় সেটা চলে যায় শাহবাগে, এবং আজকেও শাহবাগে আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এই যে গোটা বিষয়টা নিঃসন্দেহে রাজনীতি একটা নতুন মাত্রা যোগ করছে এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবির বিষয়টা, এটা প্রধানত 5ই আগস্টের বিপ্লবের আগের যে গণহত্যা, এর আগে 15 বছরের যে ফেসিবাদী শাসন, খুন, গুম ইত্যাদির কারণেই কিন্তু দাবিটা আসছে। বিপ্লবের পরের প্রথম দিকে এই দাবিটা খুব জোরালো থাকলেও আস্তে আস্তে জিনিসটা কিন্তু একটু সীমিত হয়ে আসছিল বা স্তিমিত হয়ে আসছিল। কিন্তু আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো, বিশেষ করে সহিংসতা তৈরি করার যে কর্মসূচি, এবং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী বা যাকে আমরা ফেসিবাদের আইকন হিসেবে মনে করি বা উল্লেখ করা হয়, শেখ হাসিনা অব্যাহতভাবে ভারতে থেকে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এটার প্রতিক্রিয়া হিসেবে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিটা কিন্তু অনেক জোরালো হয়ে ওঠে। এই দাবিটা কোনো সময় যে একেবারেই চলে গেছিলো সেটা কিন্তু না। আওয়ামী লীগের যে রোলটা আছে, সেই রোল যতই অ্যাগ্রেসিভ হচ্ছে, এই দাবিটা ততই ত্বরান্বিত হচ্ছে। সর্বশেষ আওয়ামী লীগ আমলের 2বারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব যখন হঠাৎ দেশ ছেড়ে চলে গেলেন, তখন এই দাবিটা আরও জোরালোভাবে হলো। এবং ওই যারা ফেসিবাদ তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের যে মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত, গণহত্যা থেকে শুরু করে খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এসবের সাথে যারা যুক্ত, তারা যখন এক এক করে আসলে পার পেয়ে যাচ্ছিলেন, তখন স্বাভাবিকভাবেই বিপ্লবের পক্ষের যে শক্তি আছে, দেশের সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রতিক্রিয়ার একটা চরম অবস্থা আমরা দেখতে পাই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা আছে, তার সামনে যে সিটিজেন পার্টির উদ্যোগে, এই আওয়ামী লীগ এনসিপির উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যে অবস্থান ধর্মঘট, সেটা এবং এই অবস্থান ধর্মঘটের যে কর্মসূচিটা, এটা ক্রমেই এতটাই জনপ্রিয়তা লাভ করে এবং একটা পর্যায়ে এটা শাহবাগে বিশাল এক সমাবেশে রূপ নেয়। এবং বৈষম্য বিরোধী যেসব দলগুলো আছে, এর মধ্যে বলা যায় যে অধিকাংশ দলেই কিন্তু এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। এবং যারা এই অনুষ্ঠানে যায়নি, তারাও যে এই দাবির বিপক্ষে এমন কিন্তু না। তারাও বলছে যে এটা সরকারের বিষয়, সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতে পারে। বলা যায় যে এটা এক ধরনের জাতীয় ঐকমত্য তৈরি হয়ে গেছে। ফেসিবাদী যে রাজনৈতিক গোষ্ঠী, এটা বাদ দিয়ে যতগুলো রাজনৈতিক দল আছে, সবাই মনে করতেছে যে গণহত্যার বিচার হওয়া উচিত এবং এই বিচারের জন্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যারা সহিংসতার জন্য দায়ী, তাদের নিষিদ্ধ করা প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে করা হবে। এটার জন্য দুটা উপায় আছে। একটা বলা হচ্ছে, যেটা সরকারের পক্ষ থেকে বক্তব্য আছে, প্রক্রিয়া শুরু করা হবে নিষিদ্ধের। এই প্রক্রিয়ার একটা জিনিস হতে পারে, যেটা হচ্ছে ট্রাইব্যুনালে যে বিচার চলছে, এখানে রাজনৈতিক দল হিসেবে যারা গণহত্যার জন্য বা মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের বিচারের একটা প্রক্রিয়া করা। এবং সেটা যদি করতে হয়, তাহলে আইনের হয়তো সংশোধনী আনতে হবে, যেটা আমরা আইন উপদেষ্টা এবং সরকারের বক্তব্যের মধ্যে কিন্তু কিছুটা আভাস পাই। এর বাইরে 2008 সালের একটা অর্ডিন্যান্স আছে, যেটার বিপরীতে এটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়। তবে এখানে একটা উচ্চতর আদালতের সংশ্লিষ্টতা আছে। যেমন হাইকোর্টে এটা রেফার করতে হয়, হাইকোর্ট দুই পক্ষের একটা শুনানি নেয়, এরপরে হাইকোর্ট সরকারের কাছে এটার ব্যাপারে তাদের মতামত জানায়। সেই মতামতের প্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায়। আরেকটা উপায় হচ্ছে সন্ত্রাস বিরোধী যে আইনটি আছে 2009 সালের, সেই আইন অনুযায়ী নিষিদ্ধ করা সম্ভব। যেটা আমরা জানি জামাত ইসলামীকে এই আইনের অধীনে করা হয়েছে। হ্যাঁ, সরকার পতনের আগে আগে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। এখন সরকার কোন দিকে এগোবে সেটা হচ্ছে সরকারের বিষয়। তবে এই ব্যাপক ভিত্তিক দাবির কারণেই সরকার সম্ভবত একটা প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে পারে। প্রফেসর আসাদ, আপনি তরুণদের মধ্যে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তরুণদের পালসটা আপনি যেভাবে বুঝেন, আমরা দুজন কিন্তু সেভাবে বুঝি না।
এবং বিশেষ করে আপনি এই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে খুব সক্রিয়, নিজেও সক্রিয় ছিলেন। শেষ পর্যন্ত আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তরুণদেরই আবার মাঠে নামতে হচ্ছে। কেন? অন্যান্য রাজনৈতিক বা পুরনো রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্ব নেই? এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই তরুণ সমাজ আর কখনো তাদের মাঠে নামতে হবে না, তাদের আর আত্মহত্যা দিতে হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রথম দিকে যে জোরালো একটা প্রক্রিয়ার মধ্যে ছিল দেশ, সেইখান থেকে আমরা কেমন যেন বিচ্যুত হয়ে যাচ্ছি দিনের পর দিন। সেইখানে আবার সেই তরুণদের মাঠে নামতে হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতেই থাকার কথা ছিল। কিন্তু সেইখান থেকে আমরা বের হয়ে আসছি। এই যতটা বের হয়ে আসছি ততটাই কিন্তু আমাদের তরুণদের আবার সেই মানে অস্ত্রের মুখোমুখি হতে হচ্ছে, আন্দোলনে যেতে হচ্ছে। তরুণরা তো আসলে আমাদের ভবিষ্যৎ, তাদের প্রতি আমি শ্রদ্ধা স্নেহ জানাই। কারণ হলো যে তারা যেভাবে সোচ্চার দেশের মূল্যবোধ আদর্শ নিয়ে, সেটি অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, যারা এখন রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে আছেন তাদেরকেও ভাবতে হবে যে কিভাবে দেশটা একটা সুন্দর পথে এগোবে। কারণ আগামীর বাংলাদেশ আসলে একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, তরুণরা তাই চায়। কারণ ভবিষ্যৎ বাংলাদেশেরটা গড়ে উঠবে তো বর্তমানের উপরেই। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যেমন 16 বছরে প্রথমে যে কাজটা হয়েছে সেটা হলো রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে গেছে। আইন আদালত থেকে শুরু করে সংবাদপত্র, অথবা আমি যদি বিভিন্ন ক্ষেত্রের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই সাংগঠনিক কাঠামোগুলো আগের মতো নেই। তো কাজেই এই কাঠামোগুলো, অর্থাৎ সংস্কারটা খুবই জরুরি। সেই সংস্কারের মধ্য দিয়েই কিন্তু এই ফ্যাসিবাদ যারা ছিল, তাদের যারা দোসর ছিল, তাদের অঙ্গ সংগঠন, এই যে প্রশ্নটা আসছে নিষিদ্ধের ব্যাপারটা, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হওয়ার কথা। সেটি রাষ্ট্রীয় নির্দেশনা থাকবে পরিষ্কার, যে আমি আগামী 6 মাস কী কী কাজ করব। এটি যদি আমাদের সামনে পরিষ্কার হতো, তরুণরা যদি বুঝতে পারছেন না একটার পরে একটা বাস্তবায়ন হচ্ছে, এবং আমাদের 5ই অগাস্টের আগের যে সরকার ব্যবস্থা ছিল, যে ফেসিবাদ কায়েম করেছিল, যে অন্যায় জুলুম নির্যাতন করেছে, তাদেরও বিচার হচ্ছে একের পর এক, তাহলে কিন্তু তরুণরা আর মাঠে নামে না। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো যে প্রাক্তন রাষ্ট্রপতি উনি রাতের আধারে চলে গেলেন দেশের বাইরে, অথচ তার আগের দিনেও কিন্তু কোনো কোনো মিডিয়াতে এসছে যে উনি চলে যাচ্ছেন। তারপরেও কিভাবে চলে গেল, সেই প্রশ্নটা কিন্তু আমাদের বারবার ধুকে ধুকে খাচ্ছে আমাদেরকে। একই সাথে তরুণরা তারপরে আরও সোচ্চার হয়েছে যে আমরা যে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কথা বলছি, আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের কথা ভাবছি, আসলে সেটা তো আসলে সুদূর পরাহত। এই আশঙ্কা থেকেই কিন্তু তারা আবার আন্দোলনে নেমেছে। এটা আসলে দেশের জন্য কোনোভাবেই শুভকর নয়। একটি বিষয় প্রফেসর আসাদ, সেটি হলো যে আসলে এই 5ই অগাস্টে কিন্তু সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে কি থাকবে না, এটা জনগণ একটা রায় দিয়ে দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আজকে প্রায় 9 মাস হয়ে গেল, প্রধান দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপারে কোনো সোচ্চার দাবি ওঠে নেই, এবং সরকারের পক্ষ থেকেও নানান ধরনের টালবাহানা শব্দটা ব্যবহার করতে হচ্ছে, করা হয়েছে এ ব্যাপারে কী করবে না করবে, কিছু বিতর্কের জন্ম হয়েছে। এখন প্রশ্নটা যেটা হলো যে এই তরুণরাই শুধু এই দাবিটা জানাবে, অন্যরা চুপচাপ থাকবে বা তাদের কোনো দায়িত্ব নেই? এটি একটা প্রক্রিয়ার ব্যাপার, সেটি আইনি ব্যাপার, সেটি জনগণ জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তাই যদি হয়, আপনি যেটা বললেন, জনগণের সিদ্ধান্ত 5ই অগাস্টে দিয়েছে, তো তাই যদি হয় তাহলে এটা তো এত দীর্ঘসূত্রিতার বিষয় না। রাজনৈতিক দল, জনগণ যেটা চাইবে তার উপরে নির্ভর করবে। তো এটা খুবই প্রাসঙ্গিক যে বড় বড় রাজনৈতিক দল যদি আসলে এটা সচেতন না হয় এই নিষিদ্ধের ব্যাপারে, তাহলে কিন্তু সেটা আরও দীর্ঘসূত্রিতা পাবে। আরেকটি বিষয় হলো যে জাতিসংঘ কিন্তু পরিষ্কার এই ব্যাপারেও তারা কথা বলেছেন। বিশেষ করে এই মানবাধিকার যে লঙ্ঘন করেছে এই আওয়ামী লীগ স্বৈরশাসক হিসেবে যে দল, সেটি কিন্তু জাতিসংঘ বারবার বলেছে, এবং তারা কিছু তথ্য উপাত্ত দিয়েছে। যেমন তারা বলছেন যে 2000-এর বেশি যে মারা গেছে, এবং এর মধ্যে শিশু আছে 12%। তাদের পরিষ্কার তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন কোথায় কোথায় কত % সহ। তার মানে তারা কিন্তু এটাই করেছে, মানবাধিকার যে লঙ্ঘন করেছে আওয়ামী লীগ গত 16 বছর পরিষ্কার। এবং তারা আরও কিছু কথা বলছে, যেমন র্যাব দিয়ে যত অপকর্ম হয়েছে, সেই র্যাবকে যাতে বিলুপ্ত করে সেটাও নির্দেশনা তারা দিয়েছে। কাজেই জাতিসংঘ থেকে শুরু করে এত পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়ার পরেও আমাদের দুঃখের বিষয় যে আমাদের দেশের যে বড় বড় দল, তারা আসলে এই বিষয়ে কোনো সোচ্চার ভূমিকা পালন করছে না।
এটা একটি দিক। আরেকটি হলো আমাদের তরুণ সমাজকে এই দাবিতে আবার মাঠে নামতে হয়েছে, এটাও আসলে দুঃখের বিষয়। আমরা মনে করি যে এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলো এক ঐকমত্যে পৌঁছাবে এই বিষয়ে। দেশের অন্যান্য যে দল আছে একই সাথে যারা সংবিধান বিশেষজ্ঞ, যারা গবেষক, যারা বুদ্ধিজীবী, তারা সবাই একমত হবে যে আমরা স্বৈরাচার আর এই দেশে দেখতে চাই না। কোনো ক্রমেই আমাদের এখানে ফ্যাসিবাদের জন্ম যাতে না হয়, ফ্যাসিবাদের যাতে আর কোনো স্থান না হয়, এবং তরুণ সমাজকে যাতে তাদের নৈতিক আদর্শগত মূল্যবোধ রক্ষার জন্য মাঠে নামতে না হয়, জীবন দিতে না হয়। রাইট। মাসুমুর রহমান খলিলি, আমরা বৃহস্পতিবার রাতের পর থেকে দেখলাম সরকার একটু নড়েচড়ে বসছে, এবং আপনি বলছিলেন যে সরকারের ব্যাপারে একটু তৎপর হওয়ার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একটি প্রশ্ন একদম স্পষ্ট হয়ে সামনে আসছে, সেটি হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টা একটা পর্যায়ে মনে হয়েছিল যে এটা মনে হয় নিশ্চিতভাবে হতে যাচ্ছে, কারণ ছাত্রদের প্রতিনিধি হিসাবে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসাবে আছে তারাও কিন্তু বিভিন্ন সময় কথাটা বলেছেন। এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও আমরা একসময় এ ধরনের একটা ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু উনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো যদি না চায় তাহলে তো ওনার কিছু করার থাকে না। তো এই জায়গাটাতে আসলে বড় রাজনৈতিক দল বলতে আপনি দুইটা দলের কথা স্পেসিফিক উল্লেখ করেছিলেন, বিএনপি এবং জামাত। তো এই দুইটা দল হয়তো পরিষ্কারভাবে বলে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, এরকম হয়তো দাবিটা আমরা দেখতে পাই না, কিন্তু তারা নিষিদ্ধের বিরোধিতা করেছে এমনও কিন্তু না। তবে হ্যাঁ, একটা ইঙ্গিত থেকে হয়তো আপনি ধরে নিতে পারেন যে তারা নিষিদ্ধ চায় কি না। সেই ইঙ্গিতটা হচ্ছে কি, মানে জনগণ নিষিদ্ধ করবে। এখন জনগণের একটা ম্যান্ডেট তো আপনি ধরতে পারেন, যেটা একটু আগে উল্লেখ করলেন যে 5ই আগস্টে যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট দিয়েছে। এটার আবার আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যদি নির্বাচন, যেমন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, এটা বিভিন্ন দায়িত্ববান ব্যক্তির পক্ষ থেকেও কিন্তু জিনিসটা চলে আসছে। ইনক্লুসিভ ইলেকশন মানে কি? ইনক্লুসিভ ইলেকশন মানে কি আওয়ামী লীগ সহ ইলেকশন? যদি সেটা হয় তাহলে তো নিষিদ্ধ করার বিষয়টা থাকছে না। আমি নাম বলছি না, এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন একটি বড় দলের একজন স্থায়ী কমিটির সদস্য। উনি কিন্তু যে জবাব দিয়েছেন সেটা সন্তোষজনক না। উনি বলেছেন যে নির্বাচনে আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। এই দেশ কি এখনো আওয়ামী লীগের সিদ্ধান্তের উপর নির্ভর করবে? না, যেমন সেটা যদি ধরা হয় তাহলে তো বিষয়টা আওয়ামী লীগের উপর চলে যায়, কিন্তু যারা গণহত্যা করেছে স্বাভাবিক তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো হচ্ছে ভিন্ন বিষয়। এখানে আওয়ামী লীগের সিদ্ধান্তের কোনো বিষয় থাকে না, স্বাভাবিক। এখানে হচ্ছে সরকারের সিদ্ধান্তের ব্যাপার। আর জনগণের সিদ্ধান্ত যদি আমরা ধরে নেই যে নির্বাচনে তাদের ভোট না দিয়ে প্রত্যাখ্যান করবে, সেটা তো অন্য বিষয়। আমার মনে হয় এ ধরনের এক ধরনের ধোঁয়াশা অবস্থা থাকার কারণেই আজকে ছাত্ররা কিন্তু এই দাবিটা নিয়ে বেশ আগ্রাসীভাবে সামনে চলে আসছে। আপনি গত কয়েকদিনের ঘটনা যদি দেখেন, একটা তো বললাম যদি প্রেসিডেন্টের চলে যাওয়াটা, এর আগে কিন্তু হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, উনি গাজীপুরে কিন্তু আক্রান্ত হলেন। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি কিন্তু দিতে দেখা যাচ্ছে। এমন কথাও কিন্তু বিভিন্নভাবে আসছে, সেটা হচ্ছে কি এখানে বাংলাদেশে একটা অরাজক অবস্থা তৈরি করা হবে, এবং 5ই আগস্টের যে বিপ্লবের নায়ক যারা আছে তাদের জীবনের প্রতি কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। তা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা অনেক জোরালোভাবে চলে আসছে। আপনি বিএনপির কথা বলছেন, সম্ভবত একজন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, উনি যে কথাটা বলেছেন, উনি কিন্তু বলেন নাই যে এটা বিএনপি নিষিদ্ধ চায় না, বরং উনি বলছেন এটা তো সরকারের ইস্যু। যে 3টা উপায়ের কথা বললাম, বিচারের উদ্যোগটাও কিন্তু সরকারকে নিতে হবে। আর যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স পাঠানোর বিষয় থাকে সেটাও সরকারকে করতে হবে। আর যদি মানে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় সেটাও কিন্তু সরকারের বিষয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা ভোটের মাধ্যমে নির্বাচিত না, স্বাভাবিকভাবে এখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কথা বলে নাই। আমার ধারণা হচ্ছে কি এখন যে নতুন পরিস্থিতিটা, আগের কথা যদি আমরা বাদ দিই, তাহলে আওয়ামী লীগ তার এই যে গণহত্যা এবং পরবর্তী পর্যায়ে যে সহিংসতাকে উস্কে দেওয়ার যে প্রবণতাটা, এসব কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা জাতীয়ভাবে ঐকমত্য কিন্তু তৈরি হয়ে গেছে। কারণ আপনি তো বলতে পারবেন না বিএনপি কোথাও যে মানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে এমন কিন্তু যায় না, এটা স্পষ্ট করে নেই। ফলে এখন মনে হয় এই উদ্যোগটা নেওয়ার একদম সর্বোত্তম সময়। আপনার সরকারের পক্ষ থেকে যে প্রেস রিলিজ অথবা সংবাদ বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়েছে, এই ইঙ্গিতটা মনে হয় ওদিকে যাচ্ছে। ফলে আমার ধারণা হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হতে পারে।
এখন কিছু প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি আসলে নিষিদ্ধটা একটা দেশের জন্য কতটুকু মঙ্গল অমঙ্গল, এগুলো আসলে বিভিন্ন কিছু থাকে। যেমন যারা আসলে ফেসিবাদ কায়েম করেছিল এবং গণহত্যার জন্য যারা দায়ী, এ ধরনের কোনো দল কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি করার অনুমতি দেওয়া হয় না। এমনকি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি কথা বলে, ইউরোপীয় ইউনিয়ন, গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি, আপনি জার্মানিতে কি হয়েছে আছে ফেসিবাদী দল আছে, বা ইতালিতে আছে, নেই। যারা এই ধরনের উগ্রতা, একদম চরম ফেসিবাদ টাইপের জিনিস কায়েম করতে চায়, তখন এটা থাকে না। হ্যাঁ, অতীত তো সবসময় একরকম থাকে না, কিন্তু বর্তমান দিয়ে যদি বিচার বিবেচনা করা হয়, আমার মনে হয় নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার এটা সর্বোত্তম সময়। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি, রয়েছেন মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনি পরপর দুটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসগুলোতে কিছু অকথিত কথা প্রকাশিত হয়েছে, এগুলো অনেকেই জানতো না। এবং উনি এটা স্পষ্ট করে বলেছেন যে কেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রবলেমটা তৈরি হয়েছে। এমনকি উনি উপদেষ্টা পরিষদের বৈঠকের খবরও কিন্তু এখানে উল্লেখ করেছেন যে সেখানে এই বিষয়টি নিয়ে কী হয়েছিল। এর একটা কারণ রয়েছে। কেউ কেউ যারা সরকারে রয়েছেন, যে তরুণ দুজন এখন এই মুহূর্তে, তাদের দিকে ইঙ্গিত করেছে যে তারাও তৎপর নয়। সম্ভবত মাহফুজ আলম সেই ব্যাখ্যাটি দিয়েছেন। আপনি নিশ্চয়ই তার দুটো স্ট্র্যাটেজি পড়েছেন, কি মনে হয়েছে আপনার? এই স্ট্যাটাস এক ধরনের, আমি বলবো যে তাদের যে অবস্থান এরা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে, সেই একটা বার্তা পরিষ্কার করেছে জনগণের মনে। কারণ হলো যে একটা সংশয় আছে আমাদের। আমরা যত কথাই বলি না কেন, এই আইনি প্রক্রিয়া বলি আর বড় একটা দল নিষিদ্ধের প্রশ্ন বলি, এখানে জাতীয় আন্তর্জাতিক নানা ধরনের চ্যালেঞ্জ কিন্তু সরকারের আছে। সেইটা অতিক্রম করে তারপরে তাদের সিদ্ধান্তে আসতে হবে। এখন আমাদের সরকারে যারা আছেন তাদের মধ্যে যদি ঐকমত্য না থাকে, যদি সেখানে দ্বিধাবিভক্ত থাকে, সেটাই খুব দুঃখজনক। তাহলে খুবই দুঃখজনক। তো সেই বিষয়টাই উনি পরিষ্কার করে লিখেছেন যে আসলে আমাদের হয়তো এই বিষয়ে দ্বিমত নেই, আমাদের কোনো কোনো বিষয়ে কিভাবে প্রক্রিয়াটা হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ওইখানে মতানৈক্য ছিল বা আলোচনা হয়েছে, সেই বিষয়টাই কিন্তু উনি দেখিয়েছেন। তো কাজেই এটি আমি বলবো যে এক ধরনের ঐকমত্য পৌঁছানোর একটা বার্তা দিয়েছে। একই সাথে আমি বলবো ওনার বার্তার মধ্যে একটি সুস্পষ্ট দিক আছে। সেটি হলো যে এই যে আমাদের 5ই আগস্টের পরে এই সরকারের যে যতগুলো প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা কিন্তু একটা একটা করে উতরে যাচ্ছে, তার একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, সেটিও কিন্তু একটা ব্যাপার। তো সব কিছু মিলে আমি এটাই কোনোভাবেই নেগেটিভ অর্থে দেখি না, আমি এটা সদর্থক হিসেবে দেখছি। আর আরেকটা বিষয় হলো ওনারা আসলে যেটি করতে চাচ্ছেন যে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করতে চায়, এটা নিয়ে তাদের কোনো দ্বিমত নাই, কিন্তু ঐকমত্যের ভিত্তিতে সবাই যাতে একই প্ল্যাটফর্মে থাকে, এই বিষয়টা নিয়ে যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি না হয় জনগণের মাঝে, সরকারের মধ্যে অথবা বাইরে। তো এই বিষয়গুলোই তিনি দেখিয়েছেন এবং ওনার কথার মধ্যে কিন্তু কী কী প্রতিবন্ধকতা হতে পারে তারও একটা ইঙ্গিত আছে। কাজে আমরা যদি জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে না পারি এত বড় একটা ইস্যু নিয়ে, সেটা কী পরিমাণ
বেগ পেতে হবে, ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার আছে। প্রফেসর আসাদ, আরেকটা বিষয় আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, কোনো কোনো মহল থেকে এই যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে তরুণরা, তাদেরকে বিতর্কিত করা, তাদেরকে খাটো করা, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করছি। আপনার কি মনে হয় এই তরুণদের বিতর্কিত করে কোনো লাভ হবে? আরেকটা বিষয় কিন্তু এখানে সামনে আসছে, যে তরুণরা এই ফেসিস্টকে তাড়ানোর নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, সেই আন্দোলনের মাত্রাটাকে বা মর্যাদাটাকে কিন্তু খাটো করে দেওয়া, কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে তরুণদের যে আন্দোলনের সম্পৃক্ততা এবং তাদের গ্রহণযোগ্যতা, সেটা পুরো বিশ্ব দেখেছে। জি, তাদের মানে যারা দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, জীবন দিতে কার্পণ্য করেনি, তাদের নিয়ে আসলে এ ধরনের প্রশ্ন তোলাটা অবান্তর আমি মনে করি। আরেকটি বিষয় হলো যে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওই মিথ্যা বলার যে একটা অপসংস্কৃতি, সেটা কিন্তু আমাদের এই রাজনীতিতে আছে, ক্রেডিবিলিটিকে নষ্ট করে দেওয়ার জন্য। সেইটি চলছে দীর্ঘদিন যাবৎ। আর 5ই আগস্টের পরে তো বিভিন্ন মহল তৈরি হয়ে গেছে। আর যতই দিন যাচ্ছে তখন কোনো একটি বড় দল মনে করছে যে যদি এই সরকার শক্ত অবস্থানে থাকে তাহলে নির্বাচন হয়তো আরও দেরিতে হবে। সেই আশঙ্কা থেকে কিন্তু নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এখানে আপনার বুঝতে হবে যে রাজনৈতিক লিডার যারা, তারা কিন্তু প্রতিপক্ষকে বড় করে দেখবে এবং তারা এই ধরনের ক্রেডিবিলিটি নষ্ট করবার চেষ্টা করবে। এটা একটা সংস্কৃতি, ছোট করে দেখবে আর কি প্রতিপক্ষকে। অংশ এটা হবে। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই যে তরুণ সমাজ বলতে তো শুধু এনসিপি বোঝায় না, এর বাইরে অন্যান্য দলেরও কিন্তু তরুণরাও আছে এখানে, এটা বুঝতে হবে। জি জি। তো সেই জায়গাটায় তাদেরকে ছোট করে দেখলে তারা ছোট হয়ে যাবে, বিষয়টা ওইরকম না। কিন্তু আমি যেটা বলবো পরিষ্কার, যে তরুণ সমাজ যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাদের সেই বিশ্বাসযোগ্যতা জনগণের মধ্যে, তাদের যে একটা ডিমান্ড তৈরি হয়েছে, সেটি রক্ষা করবার দায়িত্ব কিন্তু তাদেরই। তারা যাতে কোনো ক্রমে কোনো ভুল পথে পা না বাড়ায়। তাহলে তাদেরকে নিয়ে যতই আমরা মিথ্যাচার করি না কেন, মিথ্যাচার তো আসলে টিকবে না, সত্যই একসময় টিকে থাকবে। রাইট। দলিল পত্রে সত্যই টিকে থাকবে। কাজেই আপনি ওই দিকটা আমি ওইভাবে বিচার করছি না, কিন্তু আমি জোর দিচ্ছি যে তরুণ সমাজ যা চাচ্ছে, তাদের নৈতিক অধিকার, তাদের মূল্যবোধের সাথে, আদর্শের সাথে, এবং তাদের ব্যক্তিগত বিষয় না, এটা হচ্ছে সমগ্র বাংলাদেশকে, এটা বাংলাদেশের মানুষের কল্যাণের স্বার্থে, নিঃসন্দেহে এইটা হচ্ছে তাদের বড় প্রাপ্তি। আমি মনে করি যে দেখুন, যখন হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হলো, তখন কিন্তু সমস্ত বাংলাদেশে কিন্তু একটা ইতিবাচক দিক তৈরি হয়েছে। তার মানে এই যে যারা ফ্যাসিস্ট, যারা দোসর, যারা এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে কিন্তু জনমত তৈরি হয়ে গেছে। তো এরকম যত আপনি আপনার অবস্থানটা সুদৃঢ় করতে পারবেন, ততই আপনি নিস্তার পাবেন। সেই জন্যেই প্রথম দরকার হচ্ছে যে এত বড় একটা বিপ্লবের পরে, এটা আমি আন্দোলন বলবো, বিপ্লবের পরে তরুণ সমাজ যে অবস্থানে আছে, তার প্রতিনিধি সংসদ ইয়েতে আছে, সরকারে আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তাদেরকে রক্ষা করতে হবে। আমরা দুঃখের সাথে বলতে চাই যে কিছু কিছু বিতর্ক কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে। তো সেই বিতর্ক থেকেও তাদেরকে দূরে থাকতে হবে। তা না হলে হবে কি, আমরা সবাই এই আন্দোলনের সাথে আসলে সবাই কিন্তু যুক্ত হয়েছিল একটা পর্যায়ে, মানে এনটি আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট একটা কিন্তু ঘটনা তৈরি হয়ে গেছিল। সেই ঘটনাটাকে এখন টিকে রাখতে হবে এবং সেই নেতৃত্ব কিন্তু আসলে তরুণ সমাজকে দিতে হবে। কিন্তু আমি বলছি না যে তরুণ সমাজ বারবার আমাদের মূল্যবোধ আদর্শকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করার জন্য মাঠে নামতে হবে, লেখাপড়া বাদে শিক্ষার্থীরা অস্ত্র হাতে ধরবে, সেইটা কিন্তু প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তাদেরকে অবশ্যই এই রাজনৈতিক সচেতন হতে হবে, মূল্যবোধ আদর্শের ক্ষেত্রে তারা ভালো পথে থাকবে এবং একই সাথে যে সুযোগগুলো আসবে সেই সুযোগের যাতে অপব্যবহার না হয়, সেইটি হচ্ছে বড় কথা। ভবিষ্যৎ আমি তারপরে বলবো যে অবশ্যই ইতিবাচক অর্থে যাবে। কারণ আপনি দেখবেন যে গত 16 বছরে এই তরুণ সমাজকে এই ফ্যাসিস্ট সরকার পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে সিনেমা দেখিয়ে জোর করে তারা কিন্তু একটি অধ্যায় মনের মধ্যে গেঁথে দিতে চেষ্টা করেছে। আমি অবাক হয়ে যাই, এই তরুণ সমাজই আবার এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিল, সেটা কার্যকর হয়নি আর কি। তার মানে চাপিয়ে দেওয়া বিষয় কার্যকর হয় না। এটা কিন্তু একটা ইতিবাচক দিক, যে এত কিছু করার পরেও তাদের যে একটা বয়ান বাস্তবায়ন,
সেটা কিন্তু হয়নি। সম্ভব হয় নাই। আরেকটি বিষয় হলো এই ইউনূস স্যারের বিরুদ্ধে সুদখোর হিসাবে সমস্ত পৃথিবীতে যে একটা প্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাও কিন্তু মানুষ গ্রহণ করে গ্রহণ করেনি। তার মানে বর্তমানে এই ইউনূস সরকারের যে নেতৃত্ব, এটি শুধু বাংলাদেশে না, পুরো বিশ্ব কিন্তু রোল মডেল হিসাবে, এবং প্রত্যেকটা দেশ পৃথিবীর, আপনি চীন থেকে শুরু করে আপনি আমেরিকা তো আছেই, ইউরোপের কান্ট্রিগুলো, ইউরোপ তো পুরোটা এবং পুরোটা, এবং জি। এশিয়ার যে দেশ, মানে আপনি যদি বলেন যে ভারত ছাড়া আর সবাই কোনো দেশ কি এই ইউনূস সরকারের বিরুদ্ধে গেছে? যায়নি, বরং তারাই এগিয়ে আসছে যে আমাদেরকে ইউনূস স্যার কখন ডাকবে, কখন আমরা অর্থনৈতিক বাণিজ্য বৈষম্য দূরীকরণে কোথায় কোথায় কাজ করতে পারি, তারা বসে আছে। এই যে একটা যে বড় সম্মেলন হলো, বিনিয়োগ সম্মেলন, সেই সম্মেলনে আপনারা দেখতে পেয়েছি যে যারা আইকন বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে, যারা শিল্পে নেতৃত্ব দিচ্ছে, তারা কিন্তু সবাই এসে বড় বড় কোম্পানি। এটি কি কোনো আমাদের দেশের মতো এই দেশের পক্ষে সম্ভব? এখানে দুইটি কথা আছে, আমি যেটা শুরু করেছিলাম যে লিডারটা অনেক কিছু বলবে, কিন্তু স্টেটমেন্ট আর হলো লিডার, দেশনায়ক আর হচ্ছে রাজনীতিবিদ বা নেতা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই যে স্টেটমেন্ট হয়ে ওঠা, একটা রাষ্ট্রনায়ক হয়ে ওঠা, সেই রাষ্ট্রনায়কের আমাদের ঘাটতি আছে আমাদের দেশে। আমাদের স্বাধীনতার পরে দুঃখের সহিত বলতে হয়, যারা দেশ শাসন করেছেন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন একজন ছিলেন, আমরা জিয়াউর রহমানকে বলতে পারি যে উনি একমাত্র স্টেটমেন্ট ছিলেন, কিন্তু দুঃখের বিষয় উনি বেশি সময় পান, রাইট, তাকে হত্যা করা হয়েছে। তো এই যে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা, সেইটি কিন্তু আমাদের অভাব আছে। আমরা যে কারণে আমরা ওই লিডারই পাচ্ছি, রাষ্ট্রনায়ক আসলে পাইনি। আমরা আশা করব যে ভবিষ্যতে হয়তো রাষ্ট্রনায়ক পাবো আমরা। তারেক রহমান যদি তার বাবার আদর্শকে ধরে রাখতে পারে, তাহলে সেই রাষ্ট্রনায়ক আমরা আবার পাবো। আমাদের দেশটা আসলে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম দেশ হয়ে উঠবে। মাসুম রহমান খলিল, আমরা এই অনুষ্ঠানে বারবার এটা প্রসঙ্গ উঠিয়েছিলাম এবং যারা এখানে আসেন তারা সবাই একই কথা বলেছেন, সেটি হলো যে বর্তমানে যে পরিস্থিতি, বিশেষ করে 5ই আগস্টের পর যে পরিস্থিতি, বাংলাদেশে প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ রাজনীতিটা চলবে না, এবং যারা এই কাজটি করতে যাবেন সেটি সেই দল বা ব্যক্তির জন্য আত্মঘাতী হবে। আপনি কি মনে করেন? 5ই আগস্টের যে বিপ্লব অথবা গণ অভ্যুত্থান আমরা যেটা বলছি, এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের প্রধান চেতনা দুইটা। একটা চেতনা হচ্ছে এখানে ফেসিবাদ কায়েম করা যাবে না। ফেসিবাদ মানে কি? ক্ষমতার কেন্দ্রীকরণ, মানে সকল ক্ষমতার রাষ্ট্রের একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে, এবং উনি ওই ক্ষমতা প্রয়োগ করার জন্য এক রাষ্ট্রকে বিভক্ত করবে, বিভক্ত করে একটা ক্ষুদ্র শ্রেণীকে তার পক্ষে নিয়ে আসবে, তারপরে তার একক কর্তৃত্ববাদ চাপিয়ে দেবে পুরো নেশনের উপরে। এটার বিরুদ্ধে আসলে পুরা জাতি বিদ্রোহ করে এই বিপ্লবটা নিয়ে আসছে 36শে জুলাই বলি অথবা 5ই আগস্টে। আর সেকেন্ড যে চেতনাটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশে নিবে। এটা কোনো একটা রাষ্ট্রের প্রতিবেশী দেশ হোক, অন্য কোনো পক্ষের হোক, তাদের নির্দেশনায় বাংলাদেশ সিদ্ধান্ত নেবে না। সেটা পররাষ্ট্রনীতি হতে পারে, মৌলিক কোনো অর্থনৈতিক বিষয় হতে পারে, অথবা রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো অন্যের নির্দেশিত জায়গায় সিদ্ধান্ত নেবে না। এই দুটো মৌলিক চেতনা, এই দুই চেতনার বিপক্ষের যে রাজনীতি, সেই রাজনীতির আসলে এক ধরনের কবর রচিত হয়ে গেছে হচ্ছে এই 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে। ফলে এখন কেউ যদি মনে করে যে না, সেই পুরনো ফেসিবাদ, সেই পুরনো আধিপত্যবাদের বিষয়গুলোকে আবার নিয়ে এসে রাজনীতি সরগরম করা হবে, তৈরি করা হবে, তাহলে তারা কিন্তু প্রত্যাখ্যাত হবেন। এবং সেটা আমরা কিন্তু নানান ক্ষেত্রে দেখছি। যেমন অনেকেই ধারণা করে যে মনে হয় ছাত্রদের যে আন্দোলনের শক্তি, যে চেতনা, এটা মনে হয় দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই? আপনি এনসিপি দিয়ে কিন্তু 5ই আগস্টের বিপ্লবের চেতনা মূল্যায়ন করতে পারবেন না। যে চেতনাটা 5ই আগস্টের চেতনা, এই চেতনা কিন্তু অবিনশ্বর আপনি মনে করতে পারেন। এর বিপরীত রাজনীতি, এর বিপরীতে আপনার কোনো ফেসিবাদ অথবা আধিপত্যবাদ, এটা কায়েম হবে না বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান।
প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক মাসুমুর রহমান খলিলি, রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। প্রফেসর আসাদ, পাক ভারত যুদ্ধ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আমরা ভাবছিলাম এই যুদ্ধটি হয়তো থেমে যাবে, কিন্তু আমরা লক্ষ্য করছি না, থামছে না। দিনের বেলা থেমে থাকে, রাতে শুরু হয়ে যায়। এবং এখানে দুটো বিষয়, একটি হলো আগ্রাসীর জায়গায় রয়েছে ভারত, আর ডিফেন্সিভ জায়গায় রয়েছে পাকিস্তান। এবং একটি দিক আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পরাশক্তিগুলো এই বিষয়ে কিন্তু কারো পক্ষে যাচ্ছে না। আমরা একটু লক্ষ্য করছি চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে গেছে, আর বাকিরা গা বাঁচিয়ে চলছে অথবা বলছে যে তোমরা মীমাংসা করো, এরকম একটি অপরিস্থিতি। আমার প্রশ্ন হলো, এই দরিদ্র দুটি দেশ আজকে যে যুদ্ধ জড়িয়ে পড়লো, এটা গোটা এশিয়াতে ইম্প্যাক্ট করবে? অবশ্যই পড়বে। 1965 সালে এই যুদ্ধটা কিন্তু শুরু হয়েছে। তারপরে এটা সম্ভবত চতুর্থবার, এর আগে ছোটোখাটো হয়েছে। কিন্তু ওই যে পেহেলগ্রামে যে আক্রমণটা হলো, 27 জন পর্যটক নিহত হলেন। সেই 26 জন টোটাল, 26 জন বলা হয়। তারপরে শুরু হয়েছে এই যুদ্ধ। তবে মনে রাখতে হবে যে পাকিস্তান এবং ভারত এই এশিয়ার কিন্তু দুটো পারমাণবিক শক্তিধর হিসেবে দেখা হয়। এবং আজকে এবং কয়েকদিন যাবৎ আমরা মিডিয়াতে যেভাবে আলোচনা দেখতে পাচ্ছি যে পাকিস্তান হয়তো খুবই দুর্বল ভারতের চাইতে, এরকম ভাবা হতো এক সময়। কিন্তু যখন এই যে গত বুধবারে যখন আক্রমণটা হলো ভারতের পক্ষ থেকে, সেইখানে বলা হচ্ছে এক এক মিডিয়াতে এক এক রকম, যে 45 জনের মতো মারা গেছে, আহত হয়েছে শতাধিক। 6টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। এর মাধ্যমে তার পাকিস্তানের যে শক্তি সামর্থ্য সেটা কিন্তু প্রমাণ করেছে। এবং দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে সেটি আশঙ্কা করছে যে পাকিস্তান আসলে কোনো ক্রমেই ভারতের চাইতে পারমাণবিক শক্তির দিক থেকে পিছিয়ে না হলে এই ধরনের বিমান ভূপাতিত করার সামর্থ্য তাদের হতো না। এই যে একটা বিষয়, তাতে মনে হচ্ছে যে যুদ্ধটা আসলে হয়তো পূর্ণাঙ্গভাবে শুরু হবে না, কিন্তু একটু একটু করে দীর্ঘদিন হয়তো জিয়ে থাকবে। এর মধ্যে আপনি যে কথা বলেছেন যে শক্তিধর দেশগুলো, পারমাণবিক শক্তিধর দেশগুলো কোনো অবস্থান নিচ্ছে না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা এরকম। চীন সরাসরি আসলে পাকিস্তানের পক্ষে কথা বলেছে। এবং চীনের যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এই নরেন্দ্র মোদী আসলে এই এশিয়ার অশান্তির মূল কারণ, এই কথাগুলো বলেছেন তারা। এবং একই সাথে তারা বলছেন যে পাকিস্তানের এই মানে পরবর্তী যে আক্রমণ বা এটা ছিল অপরিহার্য। তার মানে কি, সরাসরি কিন্তু চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। এতে করে হবে কি, আরেকটি সূত্র বলছে যে পাকিস্তান যে ভূপাতিত করলো ওই বিমান, যে অস্ত্র দিয়ে, সেই অস্ত্রের একটা উপাদান কিন্তু চীন থেকে কেনা। এই যে একটা পারমাণবিক শক্তি যদি আরেকটা দেশের পক্ষে দাঁড়ায়, তখন কিন্তু তারা আর আসলে অসমর্থন থাকে না। তখন তারা কিন্তু ওই প্রতিহত করবার জন্যে দীর্ঘদিন। আরেকটি কথা আছে যে 1945 সালে পর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কিন্তু এভাবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, আমরা দেখতে পাইনি। তার মানে ওইখানে একটা কৌশল তারা, মানে প্রতিরোধ কৌশল তারা মানে অবস্থান নেয়, সেটি তারা করেছে। আমার মনে হয় ভারত পাকিস্তানের পাশে যদি শক্তিধর দেশগুলো না দাঁড়ায়, তাহলে এই যুদ্ধ বেশি দিন টিকবে না। কিন্তু একই সাথে আমার আশঙ্কা হলো, যদি এরকম চীন যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে এই পাকিস্তানকে, এবং ভারতের পাশে যদি কোনো একটা শক্তিধর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দাঁড়ায়, তখন কিন্তু একটি সমস্যা আছে, দীর্ঘদিন সেটাই করবে। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এটার ব্যাপক একটা প্রভাব পড়বে। আমাদের দেশের সাথে আমরা জানি যে বিভিন্ন সীমান্ত আছে, 4000-এর বেশি সীমান্ত, 4000 বর্গ কিলোমিটার সীমান্ত আছে আমাদের। এই যে সীমান্তবর্তী দেশ একটি, ওই পার্শ্ববর্তী যখন প্রতিবেশীর ঘরে আগুন লাগে, তখন কিন্তু আমার ঘরটা নিরাপদ থাকে না। সেরকম একটা অবস্থানে কিন্তু আমরাও আছি। কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আমার একটি বিষয় ভালো লেগেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের
ভাইস প্রেসিডেন্ট কেবি জেন্স বলছেন যে যুক্তরাষ্ট্র এই দুই পরাক্রমশালী রাষ্ট্রের নিয়ন্ত্রণ করে না এবং তারা চায় না যে যুদ্ধ চলুক। তারা আরেকটা কথা বলছে যে এই দুই দেশের মধ্যে পারমাণবিক যে অস্ত্রের জঞ্জানা নেই, এই উত্তেজনা এটা তারা কমিয়ে আনবে। মাসুমুর রহমান খলিলি, ভারতের অন্ধ জাতীয়তাবাদ ও যুদ্ধের জন্য যে উন্মাদনা, এটা আসলে গোটা বিশ্বের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এই দুই দেশকে সংযত থাকার কথা বলেছে। এবং আমরা লক্ষ্য করছি যে ভারত তোয়াক্কা করছে না। আমরা শুরুতেই বলছিলাম আগ্রাসনের দায়িত্ব হলো ভারতের, আর ডিফেন্সিভের কাজটা করছে পাকিস্তান। এখানে কয়েকটা মারাত্মক বিষয় সামনে আসছে। একটি হলো, কেউ কেউ বলছেন যে ভারত সম্ভবত ইসরায়েলের নীতি নিয়েছে। খুব আতঙ্কজনক, উদ্বেগজনক একটি খবর। আরেকটা উদ্বেগজনক হলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পেহেলগামে সন্ত্রাসী ঘটনার পর যখন মোদী সরকার আগ্রাসী মনোভাব প্রকাশ করলো, তখন ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে এবং যখন প্রথম আঘাত করে তখন তাকে অভিনন্দন জানিয়েছে। এর মানে হলো এই যে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি এবং আরএস গোষ্ঠী কিন্তু সমস্ত রাজনৈতিক দলের চেয়ে সামনে এগিয়ে রয়েছে, আর ভারতের সমস্ত রাজনৈতিক দলগুলো তার পেছনে ফলোয়ার হিসাবে দাঁড়িয়ে গেছে। এটা একটা উদ্বেগের বিষয়। উদ্বেগ শুধুমাত্র এখন দুই পরমাণু শক্তি দলের মধ্যে যে লড়াই শুরু হলো এবং এটা আরও ব্যাপক আকার ধারণ করে কিনা, এই জায়গাটাতে উদ্বেগ না। আরও বড় উদ্বেগ হচ্ছে কি, যে রাজনীতিটা ভারতের যারা ক্ষমতাসীন আছে তারা অনুসরণ করতেছে, সেই রাজনীতির যে একটা অনিবার্য প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আরও বেশি উদ্বেগজনক। যেমন মোদি 2 টার্মের পরে 3য় টার্মে উনি ক্ষমতায় আছেন। তো এখন বিজেপি যে রাজনৈতিক দলটা, এটা বেসিক্যালি হচ্ছে সংঘ পরিবারের রাজনৈতিক ফোরাম, তার মানে আরএসএসের মূল বিশ্বাসটা কি? আরএসএসের মূল বিশ্বাস হচ্ছে কি, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে। সে অখণ্ড ভারত কোন কোন রাষ্ট্রকে দিয়ে প্রতিষ্ঠা করতে হবে? এদিকে বাংলাদেশ, ওদিকে মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, সব কিছু, এমনকি আফগানিস্তান, পুরা দক্ষিণ এশিয়া একটা রাষ্ট্র হবে, সেটা হবে অখণ্ড ভারত। আচ্ছা, যদি অখণ্ড ভারত আপনাকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এতগুলো স্বাধীন রাষ্ট্রের সাথে আপনার সংঘাত তৈরি হবে না? এবং এখন যে ঘটনাটা ঘটছে পাকিস্তানের সাথে, যে যুদ্ধটা, আপনার যুদ্ধের মূল সূত্রটা হচ্ছে পেহেলগামে হামলা। আচ্ছা, পেহেলগামে সন্ত্রাসী হামলা যেটা হলো, সে হামলার জন্য যে পাকিস্তান দায়ী, সেটা কি প্রতিষ্ঠিত বিষয়? পাকিস্তান দাবি জানিয়েছে হচ্ছে আন্তর্জাতিক তদন্ত হোক। সেটা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হতে পারে, সেটা রাশিয়ার নেতৃত্ব হতে পারে, ইউএনের নেতৃত্ব হতে পারে। এই ধরনের একটা আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে যদি ডিটারমাইন হতো যে পাকিস্তান এই সন্ত্রাসী হামলার জন্য দায়ী, তখন কিন্তু তার বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপ যেটা নিয়েছে, এটাকে যৌক্তিক মনে করা যেত। কিন্তু এখানে একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি, এখন ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদী একটা ডাইলেমার মধ্যে আছে। যেমন ওনার জনপ্রিয়তাটা ক্রমাগতভাবে নিচের দিকে যাচ্ছিল। এর আগেও কিন্তু দেখা গেছে যখনই মোদীর জনপ্রিয়তা কমে, তখন কিন্তু একটা উত্তেজনা, উগ্র জাতীয়তাবোধ তৈরি করার জন্য পাকিস্তানের সাথে বা অন্য কোথাও কিন্তু যুদ্ধ সংগ্রাম এগুলো শুরু হয়। আপনার মনে আছে সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টা? ওই সময়ে কিন্তু ইলেকশন সামনে, আর এখনও কিন্তু ইলেকশন সামনে। এই আগামী মাসে সম্ভবত বিহারে প্রাদেশিক সভার, মানে রাজ্যসভার, বিধানসভার নির্বাচন আছে। সেটা একটা গুরুত্বপূর্ণ। এরপরে 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। এই অবস্থায় বিজেপির যেহেতু গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে, এটাকে সামনে নিয়ে আসার জন্য মনে করছিল যে একটা যুদ্ধ যদি লাগিয়ে দেওয়া যায়, এক ধরনের উন্মাদনা তৈরি হবে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় যেটা হলো, সার্জিক্যাল স্ট্রাইকের রিয়েল যে রেজাল্টটা ছিল, সেটাকে অন্যভাবে প্রচার প্রপাগান্ডার আড়ালে এমনভাবে তৈরি করা হয়েছিল যেন ভারতের জয় হয়েছিল। মনে করা হয়েছিল এবারও সেই রকম একটা কিছু হবে। কিন্তু প্রথম দিনের যুদ্ধে, এখন তো বিমানের ডগ ফাইটটা আগে 4-5 কিলোমিটারের মধ্যে বা 6 কিলোমিটারের মধ্যে ডগ ফাইট হয় না। এখন হচ্ছে কি, অত্যাধুনিক যে আপনার ইলেকট্রনিক যে যুদ্ধ কৌশল আর কি, রাডার, সেটা আপনার স্যাটেলাইট নিয়ন্ত্রিত হোক অথবা গাইডেড হোক, এখন যে লড়াইটা হয়, যে যুদ্ধটা হয় বিমানের মধ্যে, সেটা হচ্ছে 100-150 কিলোমিটার দূর থেকে, মানে দৃষ্টিসীমানার বাইরে থেকে। এবং ভারত যখন অ্যাটাকটা করলো, ভারত কিন্তু ভারতের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে এসে অ্যাটাক করে নাই। তারা যে MiG-29 অথবা Su-30, তারপর রাফায়েল বিমান, এসব বিমান নিয়ে ভারতের সীমান্তের ভেতরে কিন্তু অ্যাটাকটা করছে।
আর পাকিস্তান যে তার জবাবটা দিয়েছে সেটা হচ্ছে 100-150 কিলোমিটার দূরে। মানে তাদেরও কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান থেকে বা 4.5 প্রজন্মের বিমান থেকে কিন্তু এই অ্যাটাকের জবাব দেওয়া হয়েছে। কিন্তু এই দুইটার মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যারা অ্যাটাক করলো তারা কিন্তু জঙ্গি বিমান ভূপাতিত করতে পারে নাই, যদিও আকাশে ছিল। যেমন ভারতের বলা হচ্ছে যে 70টা জঙ্গি বিমান অংশগ্রহণ করছিল এই আজাদ কাশ্মীরের যুদ্ধে, অন্যদিকে ইয়ের বলা হচ্ছে 27টা বিমান অংশগ্রহণ করেছে জঙ্গি বিমান। কিন্তু রেজাল্ট আমরা কি দেখলাম, 5টা জঙ্গি বিমান ভূপাতিত হলো। এটা প্রথম দিন। দ্বিতীয় দিন শুরু হলো হচ্ছে কি আপনার ড্রোনের যুদ্ধ। সেই ড্রোনের যুদ্ধও দেখা গেল যে জম্মুতে যেটা হলো আর কি, হ্যাঁ, ড্রোনের যুদ্ধ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি 29টার মতো ড্রোন ভূপাতিত করা হলো পাকিস্তানের পক্ষ থেকে। সে তুলনায় ইন্ডিয়া যে ভূপাতিত এতে সংখ্যা কিন্তু একেবারেই কম, যদিও দুইটা অত্যাধুনিক প্রযুক্তির দেশ দুই দেশের পক্ষে আছে। যেমন ইসরায়েল সর্বাত্মকভাবে সহযোগিতা করতেছে ভারতকে, অন্যদিকে পাকিস্তানকে সহযোগিতা করতেছে তুরস্ক। তো এই যে চীনও যোগ করতে পারি, এই জায়গাটাতে প্রথম দিনেও কিন্তু ভারত আসলে মার খেয়েছে, কারণ তাদের 5টা জঙ্গি বিমান ভূপাতিত, যার মধ্যে রাফায়েলের মতো বিশ্ববিখ্যাত বিমান আছে এবং সু-30 মতো রাশিয়ার বিখ্যাত বিমান আছে। অন্যদিকে দ্বিতীয় দিন যে ড্রোন ফাইটটা হলো সেটাও কিন্তু একই রেজাল্ট আমরা দেখলাম। আর তৃতীয় দিনের যে যুদ্ধটা সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র, মানে মধ্যমেয়াদী লং টার্মের ক্ষেপণাস্ত্র ইউজ করে যে আক্রমণটা, তারও কিন্তু আমরা কি দেখি, ভারত প্রথমে 3টা এই যে আপনার রাওয়ালপিন্ডি বিমান ঘাঁটি থেকে শুরু করে 3টে বিমান ঘাঁটিতে অ্যাটাক করলো। এর মধ্যে পিন্ডিটা কিছু বেশ ক্ষতিগ্রস্ত হলো। আর তার বিপরীতে পাকিস্তান যে অ্যাটাকটা করলো সেটা হচ্ছে কি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রহ্মোস যে মিসাইল আছে, মানে সুপারসনিক মিসাইল, সেই মিসাইলের যে স্টক যেখানে আছে ওখানে অ্যাটাক করছে। তারপরে আপনার এই যে নরেন্দ্র মোদীর যে নিজস্ব রাজ্য গুজরাটের বিমান ঘাঁটিতে অ্যাটাক করছে। তারপরে আরও একাধিক যে টার্গেটে যে এখানে আপনি একটা ভালো একটা দিক উল্লেখ করেছেন, সেটি হলো আমরা কিন্তু লক্ষ্য করছি যে পাকিস্তান কিন্তু সামরিক স্থাপনায় অ্যাটাক করছে। হ্যাঁ, পাকিস্তান সামরিক স্থাপনা অ্যাটাক করতেছে, এটা ঠিক আছে। আর ভারত যেটা প্রথম দিকে করছিল সেটা হচ্ছে মসজিদ, স্কুল টিস্কুল, এবং নাম দেওয়া হচ্ছিল যে এগুলি হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। এগুলো আসলে প্রমাণিত কোনো বিষয় না আর কি। আর পাকিস্তান যে প্রতিশোধটা নিচ্ছে সেটা কিন্তু বলে কয়েই নিচ্ছে। যেমন প্রথম দিন যখন অ্যাটাক হলো তারা কিন্তু কিচ্ছু বলে নাই, কিন্তু 5টা বিমান ভূপাতিত হলো। দ্বিতীয় দিন তারা বললো যে অ্যাটাকটা করা হয়েছে সেটা কিন্তু প্রতিশোধ নেওয়া হবে। তারপরে ভারত যখন একতরফাভাবে আপনার সিন্ধু চুক্তি বাতিল ঘোষণা করা হলো, তখন তারা বলল কি এই সিন্ধু চুক্তি বাতিল মানে হচ্ছে কি যুদ্ধের, তারা সিমলার চুক্তি বাতিল হবে। তারপরে এই যে নিয়ন্ত্রণ রেখার যে চুক্তিটা পারভেজ মুশাররফের সময় কার্গিল যুদ্ধের পরে হয়েছিল সেটা বাতিল হবে। বাতিল হওয়ার পরে তাদের যে অ্যাটাকগুলো, যেমন পাকিস্তানি বিমান কাশ্মীরের জম্মু এবং কাশ্মীরের সীমানা অতিক্রম করে ওখানে যে সরাসরি অ্যাটাক করছে, এবং এই কাশ্মীরের জম্মু শ্রীনগরের আকাশে কিন্তু ডগ ফাইটটা এখন হচ্ছে। এই জিনিসগুলো তারা কিন্তু বলে হয়ে করতেছে। এই জায়গাটাতে হচ্ছে কি নরেন্দ্র মোদী যেভাবে মনে করছিল ভারত একটা অজেয় শক্তি, সেই ভারতের যে অন্তর্নিহিত প্রতিরক্ষা দুর্বলতাটা আছে এটা কিন্তু প্রকাশ হয়ে গেল। তবে একটা উদ্বেগের বিষয়টা হচ্ছে কি এই যে 3 দিনের যে যুদ্ধটা, এই যুদ্ধটা আরও সামনে আগাই যায় কিনা। G7 এর মধ্যে অনুরোধ জানিয়েছে হচ্ছে এটা যাতে একটা রাজনৈতিক মীমাংসা হয়, এমনকি চীনের পক্ষ থেকে একই ধরনের অনুরোধ জানানো হয়েছে। এটা না হয়ে যুদ্ধ যদি আরও সামনে এগোয় তাহলে কিন্তু এটা একটা শুধু দক্ষিণ এশিয়া না, পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর একটা পরিণতি আসতে পারে। মাসুম রহমান খলিল, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব। পাকিস্তানের ক্রিকেটার, নাম করা ক্রিকেটার শহীদ আফ্রিদি একটা শব্দ বলেছেন যে ভারতের গণমাধ্যমে কার্টুন হয়ে গেছে। আসলেই তাই। আপনি ভারতের একটি গণমাধ্যমও পাবেন না যে গণমাধ্যম সত্য বলার চেষ্টা করছে। এবং দ্য হিন্দুর মতো খুব প্রেস্টিজিয়াস ডেইলি পত্রিকা তারাও কিন্তু প্রকাশ করে আবার উইথড্র করেছিল। এটা একটি দিক যে ভারতীয় আসলে গণমাধ্যম এখন একেবারে কার্টুনই, আসলেই কার্টুন। এটা একটা দিক। কিন্তু পাকিস্তান আমরা দেখছি তারা প্রকাশ করছে তাদের ক্ষয়ক্ষতি সহ। এখানে আরেকটা প্রসঙ্গ যেটা আমরা কখনো লক্ষ্য করিনি এ পর্যন্ত, যেটা আমরা ইদানিং লক্ষ্য করছি এই প্রসঙ্গে, সেটা হলো চীনের যে সোশ্যাল মিডিয়া এবং তাদের গণমাধ্যম এত স্পষ্ট করে অবস্থান নেওয়া পাকিস্তানের পক্ষে। চীন কোনো ইস্যুতে এত স্পষ্ট করে অবস্থান নিয়েছে অন্য কোনো দেশের পক্ষে আমাদের জানা নেই। কি বলবেন আপনি? ভারতীয় গণমাধ্যম
বরাবরই যখন রাষ্ট্রের ইস্যু আসে, যখন যুদ্ধ হয় অথবা অন্য কোনো দেশের সাথে সংঘাত হয়, তখন কিন্তু সাংবাদিকতার যে নিরপেক্ষতার যে মানদণ্ড, এটা অনুসরণ করে না। এটা এই প্রথমবার না, সবসময় আমরা দেখতে পাই। এবং আপনি সর্বশেষ যে খবরটা, সেটা হচ্ছে কি গণমাধ্যমের এই নীতির কারণে পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু একটা সাইবার অ্যাটাক করা হয়েছে। এবং সাইবার অ্যাটাকের মধ্যে টার্গেটের মধ্যে ছিল বিজেপির যে প্রোপাগান্ডা মেশিন ছিল সেগুলো, একই সাথে বেশ কয়েকটি গণমাধ্যম ছিল। তারপরে ধরুন তাদের যে পরিষেবা সরবরাহ করা, ইলেকট্রিসিটি এবং অন্যান্য যোগাযোগের পরিষেবা, এগুলোর কিন্তু ব্যাপকভাবে ধ্বংস ইত্যাদি হয়েছে। তার মানে হচ্ছে মানে প্রযুক্তি ক্ষেত্রেও কিন্তু আঘাতটা আসলো। এখন গণমাধ্যম কেন টার্গেট হলো, এটা হয়তো আমরা পছন্দ করবো না, কিন্তু ওখানে গণমাধ্যমটা, এটা আসলে ঠিক গণমাধ্যমের যে ন্যাচারাল একটা নিরপেক্ষতা আছে সেটা কিন্তু থাকে না। ন্যূনতম নেই। এটা একটা প্রোপাগান্ডা মেশিনে তৈরি হয়ে গেছে। এটা ভারতের আসলে গণতন্ত্রের অন্তর্নিহিত দুর্বলতা বলতে হবে। ওখানে সরকার যেটা ইচ্ছা করে, যেটা ওখানকার ইন্টেলিজেন্স সংস্থাগুলো গাইড করে, ওই অনুযায়ী গণমাধ্যম পরিচালিত হয়। আর চায়নার যে কথাটা বললেন, চায়নার গণমাধ্যম তো স্বাধীন, এটা তো ঘোষিত তাদের রাষ্ট্রের যে ব্যবস্থা, এই ব্যবস্থা তো এটা। তবে এবার যে চীনের গণমাধ্যমের সক্রিয়তা আপনি যেটা উল্লেখ করলেন, সোশ্যাল মিডিয়া হোক অথবা মেইন স্ট্রিম মিডিয়াতে, এটার একটা কারণ হচ্ছে কি, এবার ভারত যেটা পাকিস্তানে অ্যাটাকটা করছে, এটা আসলে বিশ্বের সেন্সিবল কোনো রাষ্ট্র কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। যেমন আমরা জানি হচ্ছে চীনের কারণে যুক্তরাষ্ট্র বরাবরই ভারতকে সমর্থন দিয়ে আসছে, এবার কিন্তু সমর্থন দিল না। কদিন আগে ভাইস প্রেসিডেন্ট ঘুরে গেলেন। রাশিয়া হচ্ছে ভারতের অস্ত্রের প্রায় 70% যোগানদাতা, সে রাশিয়া কিন্তু ভারতের পক্ষ নেয়নি। কারণ আপনি অযৌক্তিকভাবে যদি একটা যুদ্ধ চাপিয়ে দেন বিশ্বের উপরে, তাহলে তো কেউ এটা গ্রহণ করবে না। বাস্তব বিষয়টা এরকমই হলো। মাসুমুর রহমান খলিল, যেটি প্রফেসর আসাদ একটা উল্লেখ করেছিলেন তার বক্তব্যে, সেটি হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের বিশাল সীমানা রয়েছে। একটা কথা কিন্তু বলা হচ্ছে, সেটি হলো যে এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেখানে এক ধরনের অস্থিরতা দেখা দিবে। একই সঙ্গে ভারতের যে সীমান্ত, সেটিও কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। কি বলবেন? এটা তো এক ধরনের উত্তেজনা তৈরি করে। এমনি বিএসএফ নানানভাবে কিন্তু গোলাগুলি এগুলোর মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করে, আর এর মধ্যে পুশিন। আর যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু ভারতীয় মিডিয়াগুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ভারতের চারপাশের যে প্রতিবেশী দেশ, এগুলো কিন্তু এক করে ফেলছে আর কি। তার মানে যুদ্ধ একটা জায়গায় লিমিট থাকবে না। তারা তো প্রতিবেশী কাউকে শান্তিতে থাকতে দিতে চাচ্ছে না, সবাইকে হোস্টাইল করছে। এই হোস্টালিটির একটা পরিণতি কিন্তু তারা ভোগ করতেছে। এই যে পুরো বিশ্বের ইসরায়েল ছাড়া আর কেউ তাদের পাশে নাই। প্রফেসর আসাদ, একটা কথা বলা হয়ে থাকে যে ভারতের বিশাল সেনাবাহিনী, কিন্তু পাকিস্তানের সঙ্গে তারা যখন লড়াইয়ে নেমেছে, যুদ্ধে নেমেছে, তাদের কিন্তু অন্য সীমান্তেও কিন্তু প্রবলেম হয়েছে, বিশেষ করে সেভেন সিস্টারে। চিকেন নেকের প্রশ্ন আসছে, আপনি জানেন কদিন আগে চিকেন নেকে তাদের সেনাবাহিনীর শক্তিশালী করেছে। এমনকি আমাদের দেশের সীমান্তেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মানে তারা একটি অংশে যুদ্ধ করা না সম্ভব না তাদের পক্ষে, তাদের অন্য জায়গায় খেয়াল রাখতে হবে। অরুণাচল প্রদেশ নিয়ে তো ব্যাপকভাবে আছে, সিকিম রয়েছে, চীনের এখানে খুব কাছাকাছি। মানে আমরা বলি যে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে, এই সুযোগটা তারা নিতে পারে। কি বলবেন আপনি? না, তা তো বটেই। 5ই আগস্টের পরে বিশেষ করে আমাদের যে সার্বভৌমত্বের রক্ষা, সেটি কিন্তু বারবার আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। কারণ হলো যে সীমান্তে বিএসএফ আগে বিশেষ করে 16 বছরে যা ইচ্ছে তাই করতো, কিন্তু এই পট পরিবর্তনের পরে সেটি কিন্তু হয়নি। অনেক জায়গায় আমরা দেখেছি যে আর করলেও প্রতিরোধ হচ্ছে সীমান্তে আমাদের যে যারা বর্ডারে আছে তারা কিন্তু প্রতিরোধ করছে, এবং জনগণও সেটার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এটা ইতিবাচক দিক। কাজেই আপনি যেটা ইঙ্গিত করলেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের ওই সীমান্তবর্তী এলাকায় আমরা কিন্তু আর বসে থাকবো না। তারা তো একটা যুদ্ধে নেমে গেছে, যুদ্ধে নেমে যাওয়া মানে হলো তারা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে ইতিমধ্যেই। সেই সুযোগটা কিন্তু সীমান্তবর্তী যারা আছে তারা কিন্তু গ্রহণ করতে চাইবে। কাজেই ভারত ওই জায়গাটায় নিষ্ফলই হবে, সফল হওয়ার কোনো সুযোগ নেই, যেটা আমি মনে করি। আরেকটি হলো যে চীন যেটা বললেন যে যেভাবে পাকিস্তানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেইখানে ভারতের জন্য খুব একটা শুভকর কিছু হবে না। কারণ ওখানে আপনি দেখবেন যে শুধু যে রাজনৈতিকভাবে রাজনীতিবিদরাই বক্তৃতা দিচ্ছে তা নয়। ফোরান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, উনি বলছেন যে মোদি খুবই আগ্রাসী, অনেক আগ্রাসী। তার মানে কি, গবেষক, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। কারণ
কোনো সভ্য দেশই আসলে এই ধরনের হামলাকে এই আধুনিক বিশ্বে মেনে নিতে পারে না। কাজে আমরাও সেটা ধিক্কার জানাই। তবে একটি বিষয় আছে আমাদের, যেহেতু আমাদের অনেক মুসলমান ভারতে অবস্থান করে, ভারত দীর্ঘমেয়াদী যদি এই পরিকল্পনা গ্রহণ করে এই যুদ্ধের বিষয়ে, তখন আমরা আশঙ্কা করছি যে এমনি তো অনেক সময় নির্যাতন হচ্ছে এই মোদী সরকার আসার পরে, এত উগ্র জাতীয়তাবাদ তাদের মধ্যে, তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে দেওয়ার যে একটা অপপ্রচেষ্টা, সেটা কিন্তু হবে। কাজে আমাদের এই বিষয়ে alert থাকতে আমাদের হবে। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। মাসুমুর রহমান খলিলি এবং প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।